নমস্কার, আই এম বোসের আবার একটা নতুন এপিসোড আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। আর এই ভিডিওতে আপনারা থাম্বনেল দেখার পর হয়তো ভাবছেন যে নেতাজি সুভাষচন্দ্র বসুর তার পরিবারের সাম্প্রতিক কয়েকজন পরিবারের সদস্যের নাম আমি এই ভিডিও করব এবং সেই ইতিহাস আপনাদের বলবো। না, তা আমি আপনাদের বলবো না, আমি বলবো আপনাদের সুভাষচন্দ্রের সঙ্গে জড়িয়ে রয়েছে তার পরিবারের 1200 বছরের ইতিহাস। ইয়েস, ঠিক শুনেছেন, 1200 বছরের ইতিহাস। আপনারা জানেন যে সুভাষচন্দ্র কটকে জন্মেছিলেন, কিন্তু সুভাষচন্দ্রের পিতা জানকীনাথ বসু তিনি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার কোদালিয়া, মানে যেখানে বর্তমানে যে স্টেশনের নাম সুভাষগ্রাম, সেই সুভাষগ্রামেই তিনি বড় হয়েছেন। কিন্তু ইতিহাসকেই শুরু হচ্ছে জানকীনাথ থেকে? না, 1200 বছর মানে তারও আগে। হরনাথ বসু, যিনি ছিলেন সুভাষচন্দ্র বসুর দাদু, মানে পিতামহ, হরনাথ বসুই কোদালিয়ার এই বাড়িটি তৈরি করেছিলেন। কিন্তু ইতিহাস কি তাহলে এখান থেকে শুরু হচ্ছে? না না, ভুল করছেন, বললাম না 1200 বছর পুরনো ইতিহাস। হরনাথের আগেও এই ইতিহাস বহু প্রাচীন। সুভাষচন্দ্রের পরিবার কিভাবে এলো এখানে এই বঙ্গে, বা তাদের সঙ্গে কিভাবেই বা জড়িয়ে রয়েছে খাঁ উপাধি, সবকিছুই আজকের ভিডিও আপনাদের বলবো। আপনাদের সঙ্গে রয়েছে কুনাল বোস, আর আই এম বোসের এই ভিডিওটি দেখার আগেই শুরুতে আপনাদের বলবো যে প্লিজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব করতে বেশি সময় লাগে না, জাস্ট 2 সেকেন্ডস। কিন্তু ভিডিও বানাতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়, আর এই তথ্য আমি মনে করি আপনারা অনেকেই জানেন না। ভিডিওটি সেভ করেও নিতে পারেন। আপনাদের যেমনটা বলছিলাম, সুভাষচন্দ্র বসুর আদি গ্রাম, মানে যার নাম বর্তমানে সুভাষগ্রাম, কিন্তু এর আগে নাম ছিল কোদালিয়া। এই কোদালিয়াতে যে বাড়িটি রয়েছে সুভাষচন্দ্র বসুর পৈতৃক ভিটে, এই বাড়িটি তৈরি করেছিলেন হরনাথ বসু, সুভাষচন্দ্র বসুর দাদু। ঠিক কবে কোন সালে তৈরি করেছিলেন তা জানা নেই, তবে এই হরনাথ বসুর ইতিহাস আপনাদের ডেফিনেটলি এই ভিডিওতে যেমন বলবো, তার পাশাপাশি এই ভিডিওতেও আপনাদের জানাবো যে এই যে বাড়িটি রয়েছে সেখানে আমি গিয়েছিলাম, সেখানকার অভিজ্ঞতা কি। কিন্তু আমি আপনাদের তো বলতে চলেছি 1200 বছরের পুরনো ইতিহাস। এই হরনাথ বসুর আগেও এই ইতিহাস জুড়ে গিয়েছিল এমন এক বাংলার রাজার সঙ্গে, যে রাজার নাম অনেকেই জানেন, যদিও এই রাজার অস্তিত্ব সম্পর্কে প্রশ্ন রয়েছে, কিন্তু নাম কিন্তু ইতিহাসে উঠে আসে। এই হরনাথ বসুর কনিষ্ঠ সন্তান ছিলেন জানকীনাথ বসু। জানকীনাথ বসু তার যে বাড়ি ছেড়ে পরবর্তীকালে তিনি কটকে চলে যান, এবং সেখান থেকে আবারও একটি বাড়ি তিনি কলকাতায় তৈরি করেন এলগিন রোডে। এই সমস্ত ইতিহাস যেমন আপনাদের জানাবো, কিন্তু 1200 বছরের এই ইতিহাস, অর্থাৎ হরনাথ বসুর আগেও নেতাজির যে পূর্বপুরুষরা ছিলেন তাদের মধ্যে প্রথম নাম পাওয়া যায় দশরথ বসু। কিন্তু তারও আগে 1200 বছর আগে আজ থেকে বাংলার এমন এক রাজার সঙ্গে এই নেতাজি পরিবারের নাম জুড়ে রয়েছে। সেই রাজা বাস্তবে ছিলেন কিনা তা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, কিন্তু তার নাম কিন্তু ইতিহাসে বারবার উঠে এসেছে। কেউ বলেন তিনি কাল্পনিক রাজা ছিলেন, বহু রাজা এই নাম ধার করে এই নাম ব্যবহার করতেন। সেই নাম ছিল আদিসুর। গৌড় দেশে সেই সময় আদিসুর বলে একজন রাজা ছিলেন, যদিও ওই আদিসুর এক না একাধিক, এ নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। কিন্তু এই আদিসুর তার সঙ্গে কিভাবে জড়িয়ে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবার। এমনকি আপনাদের এটাও বলি, যে বীর বিক্রমের কাহিনী আপনারা নেতাজি শুনেছেন, সেই নেতাজির বীর বিক্রমের কাহিনীর সঙ্গে জুড়ে রয়েছে আরো এক বীর বিক্রমের কাহিনী, যেখান থেকেই পরবর্তীকালে হয়তো আমরা সুভাষচন্দ্রকে পেয়েছি। যেই সুভাষচন্দ্রের পদবীর সঙ্গে একসময় জুড়ে ছিল খাঁ পদবী, পুরন্দর খাঁ। কে ছিলেন এই পুরন্দর খাঁ? আজকের ইতিহাসে উঠে আসবে সেই বিষয়টিও। গৌড় দেশ থেকে বৌদ্ধদের বিতাড়িত করেছিলেন এই আদিসুর। আইনি আকবরী যদি আমরা ধরি, সেখানে পাওয়া যায় যে এই আদিসুর প্রায় 75 বছর রাজত্ব করেছিল। 8ম শতকে রাজত্ব ছিল এই আদিসুরের। বল্লাল সেন এই আদিসুরের পরে ছিলেন, এটা পরিষ্কার বিভিন্ন লেখা থেকে বোঝা যায়। কিন্তু এই আদিসুর কে ছিলেন? এই আদিসুর কি সেন বংশেরই কেউ ছিলেন? কারণ অনেকেই দাবি করেছেন যে বীর সেন এই নামে একজন রাজা ছিলেন, এই বীর সেনই ছিলেন আদিসুর, এই আদিসুর নাম তিনি ব্যবহার করতেন। এছাড়াও অনেক রাজারাই আদিসুর এই নাম ব্যবহার করেছেন, এমনটাও কিন্তু ইতিহাসে খুঁজলে পাওয়া যায়। যেমনটা আপনাদের বলছিলাম, পঞ্চগৌড়, এই পঞ্চগৌড় সেই সময় ছিল সারস্বত, কান্যকুব্জ, গৌড়, মৈথিল, উৎকল, এই 5টা রাজ্য নিয়ে। এবং এই আদিসুরের অধীনে ছিল অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, কর্ণাটক, কর্ণ, সুবর্ণ, কামরূপ, সৌরাষ্ট্র, মগধ, মালদ ও জাহু। অনেক ঐতিহাসিক দাবি করেছেন যে এই আদিসুর পুত্র সন্তান কামনায় পুত্রেশ্বর যজ্ঞ করেছিলেন, এবং অনেকেই বলেন যে না, তার রাজ্যের মঙ্গল কামনার জন্য সেই সময় খরা হয়েছিল, অনেক প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল, সমস্ত কিছু থেকে
রক্ষা করার জন্য তার রাজ্যকে তিনি একটি যজ্ঞ করেছিলেন। আর তিনি এই যজ্ঞ করার জন্য কান্যকুজ্জ, কনৌজ, যেটা মনে করা হয় কাশীর আশেপাশে কোথাও ছিল, সেখান থেকে 5 জন বেদজ্ঞ পুরোহিত নিয়ে এসেছিলেন যারা বেদ পাঠ করবেন। বঙ্গের ইতিহাসের সঙ্গে এই যে ব্রাহ্মণরা, এরা কিভাবে জুড়ে যায়, আপনারা যদি ইতিহাস পড়েন সেখানে দেখতে পাবেন যে এককালে এই পুরোহিতরা রাজাদের পৌরোহিত্য করার জন্যই বা রাজাদের নির্দেশেই এই বঙ্গদেশে এসেছিলেন। যদিও অনেকেই মনে করেন যে আর্যরা এই বঙ্গদেশে অনেক পরে এসছে, বিশেষ করে এই পূর্বভাগে। আপনারা মহাভারতেও পাবেন যে এই বঙ্গপ্রদেশকে বা এই পূর্বভাগকে ম্লেচ্ছ উপাধি দেওয়া হয়েছিল, ম্লেচ্ছ বলা হতো এখানকার মানুষজনকে। তাই এই ঘটনার সঙ্গে অনেকটা মিল পাওয়া যায়, যেখানে আদিসুর এই 5 জন ব্রাহ্মণ তখনকার দিনে যারা বেদ পাঠ করতে পারতেন এই বেদজ্ঞ পণ্ডিতদের নিয়ে এসেছিলেন। এবং এইখান থেকেই শুরু হয় নেতাজির পরিবারের ইতিহাস। বলা হয় যে তারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিলেন এবং এই যে বেদজ্ঞ পণ্ডিত, তাদের মধ্যে থেকেই নেতাজির পরিবার বা তাদের পূর্বপুরুষরা এই বঙ্গে বসবাস করতে শুরু করেন। কিন্তু আপনাদের মনে তো প্রশ্ন জাগছে যে নেতাজি তো ব্রাহ্মণ ছিলেন না, তাহলে নেতাজির সঙ্গে এই 5 ব্রাহ্মণের কি সম্পর্ক? আসলে এই 5 ব্রাহ্মণের সঙ্গে এসেছিলেন 5 কায়স্থ, আর এদের মধ্যে কেউ ছিলেন নেতাজির আদি পুরুষ। অষ্টম না নবম শতাব্দীতে আদিসুর একটা পুত্রেষ্টি যজ্ঞ করতে চেয়েছিলেন। এই পুত্রেষ্টি যজ্ঞ করার জন্যে তার কাছে ওই ছিল না কিছু, মানে বেদজ্ঞ ব্রাহ্মণ ছিল না তখন বঙ্গদেশে। তখন বৌদ্ধ ধর্মের এত বিস্তার হয়েছিল। তখন আদিসুরের যে রানী ছিলেন, উনি ছিলেন কান্যকুব্জের রাজকন্যা। উনি তখন ওর বাবাকে বলাতে কান্যকুব্জের রাজা তখন 5 ব্রাহ্মণ, তার সঙ্গে 5 কায়স্থ পাঠিয়ে দিলেন ওই পুত্রেষ্টি যজ্ঞ করার জন্য। আর এই যজ্ঞটা যেটা হয় সেটা বহুদিন ধরে হয় এবং 4টে বেদের অখণ্ড পাঠ হয়। একজন আচার্য হবেন, বাকি 4 জন ব্রাহ্মণ বেদটা পড়বেন। তার সঙ্গে 5 জন কায়স্থ এসেছিলেন, ঘোষ, গুহ, মিত্র, দত্ত। আর দশরথ বসু হচ্ছেন ঘোষ বসু বাড়ির পূর্বপুরুষ। মার্কেন্ডেয় ঘোষ হচ্ছেন ঘোষ বাড়ির পূর্বপুরুষ। পুত্রেষ্টি যজ্ঞ হয়ে যাওয়ার পরে আদিসুর এই 5 ব্রাহ্মণ এবং 5 কায়স্থকে ওরা জমি দেয় বসবাস করার জন্য। সেই থেকে এদের বসবাস আরম্ভ হয়। এরা বঙ্গদেশের লোক হয়ে গেছিল, এখানেই বিয়ে থা করেছিলেন, ওরা বঙ্গদেশেরই লোক হয়ে গেছিলেন এবং কিছু এপার বাংলায় ছিলেন, কিছু ওপার বাংলায় চলে গেছে। আপনাদের যেটা বলছিলাম যে নেতাজির এই যে পরাক্রমী স্বভাব, এই যে যোদ্ধার স্বভাব, এই যোদ্ধার স্বভাব কি তিনি তার পূর্বপুরুষদের থেকে পেয়েছিলেন? মনে তো করা হয় ঠিক তেমনটাই। কারণ নেতাজির এক পূর্বপুরুষ যার নাম ছিল গোপীনাথ বোস, যিনি হুসেন শাহের যে সৈন্যদল ছিল, বিরাট সৈন্যদল, তার পারিষদ ছিলেন। এবং সেখান থেকেই হুসেন শাহ তাকে খুশি হয়ে পুরন্দর খাঁ এই আখ্যা দিয়েছিলেন। এই খাঁ উপাধি তারা কিন্তু একসময় ব্যবহারও করতেন। তাই এখান থেকে অনেকে মনে করেন নেতাজির রক্তে ছিল এই লড়াই, এই সংগ্রাম, এমনকি এই নেতৃত্ব দেওয়ার ইতিহাস। নেতাজি নিজেও এই কথা কিন্তু উল্লেখ করেছিলেন। উনি ছিলেন হোসেন শাহর আমলে ওই নৌসেনার সেনাপতি। হোসেন শাহ ওকে ওই পুরন্দর খানের উপাধি দেন। অত্যন্ত পরাক্রমী ছিলেন। যোদ্ধার ইতিহাসটা খুব ভালো রকমই পাওয়া যায়। যুদ্ধের ব্যাপারটা এবং লড়াইয়ের সৈনিকের যে রক্তটা, ওটা আগে থেকেই ছিল। দক্ষিণ 24 পরগনা যারা থাকেন বা যারা এখানে রিসার্চ করেছেন, এখানে এসেছেন, দেখেছেন, কতগুলো নাম আপনারা পরিচিত এই নামগুলোর সঙ্গে। একটা হলো কোদালিয়া, একটা হলো মালঞ্চ, একটা হলো মাহিনগর। এবার আপনাদের বলি এই নামগুলোর সঙ্গে কিভাবে জড়িত রয়েছে সুভাষচন্দ্র বসুর ইতিহাস। মহিপতি বসু, যিনি ছিলেন নেতাজির বংশধর, আর এই মহিপতি বসুর নাম থেকেই হয়েছিল মাহিনগর, যা বর্তমানে মাহিনগর বলেই পরিচিত। নেতাজির বংশধরেরা যখন এখানে বসবাস করতে শুরু করেন, তখন আশেপাশের বহু এলাকা জমি জামা তারা কিনে নেন এবং সেখানে তারা বসবাস করতে শুরু করেন। ঠিক তারই মধ্যে যেমন মালঞ্চ নামটি এসছে, অর্থাৎ এখানে একটি বাগান ছিল। অনেকে বলেন যে জানকীনাথ এইসব জায়গা কিনেছিলেন, হয়তো তার আদি পুরুষরাই এই জায়গাগুলো কিনেছিলেন। বাগান থেকে, এত সুন্দর ফুলের বাগান ছিল, সেখান থেকে জায়গাটির নাম হয়েছে মালঞ্চ। আর এই যে কোদালিয়া, একটি খাঁ পুকুরের উল্লেখ কিন্তু রয়েছে এবং সেটি কিন্তু এখনো বর্তমানে রয়েছে। কোথায় কি পুরন্দর খাঁ থেকে ইতিহাসটা এসছে, এই পুকুরকে খনন করেছিল আমি জানি না,
কিন্তু মনে করা হয় এই পুকুর খননের সময় বেশ কিছু লেবার বা সেই সময় যারা এসেছিলেন এই পুকুর খনন করার জন্য তারা কোদাল, ঝুড়ি এই সমস্ত কিছু নিয়ে এসেছিল এবং যেখানে কোদাল ঢিপি করে রাখা ছিল সেই কোদাল থেকেই পরবর্তীকালে নাম হয়েছিল কোদালিয়া। এমনকি একটি জায়গা রয়েছে যে জায়গাটির নাম চ্যাংড়িপোতা। একটা সময় এটার এক নামে স্টেশনও ছিল। আগে যে বেতের ঝুড়িতে করে মাটি তুলে নিয়ে ফেলা হতো তাকে চ্যাঙাড়ি বলা হতো বা চ্যাঙাড়ি বলা হয়। এই চ্যাঙাড়ি যে মাঠে রাখা হয়েছিল, যে জায়গায় রাখা হয়েছিল, সেখান থেকে নাম এসছে চ্যাংড়িপোতা। ইতিহাসে বা রিসেন্ট টাইমে ওই চ্যাংড়িপোতার নাম অনেকেই শুনেছেন। অর্থাৎ কোদালিয়া, মালঞ্চ, চ্যাংড়িপোতা এই সমস্ত কিছুর সঙ্গে জুড়ে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম। যদিও সুভাষ গ্রাম কোদালিয়ার নাম পরবর্তীকালে বদলে হয়, সেটি অনেক পরে হয়েছে, স্বাধীনতার পর। একসময় এইসব এলাকা ছিল বর্ধিষ্ণু গ্রাম, আর এখানে নেতাজির পরিবার, নেতাজির জানকীনাথ বসু, তাদের পরিবারের যারা বংশধর ছিলেন, জ্ঞাতি ছিলেন, তারা পুরোদমে ছড়িয়ে ছিটিয়ে ছিলেন। অনেকেই দাবি করেছেন যে বর্তমানে যে বাড়িটি সুভাষ গ্রামে রয়েছে, নেতাজির পৈতৃক বাড়ি, যে বাড়িটি তৈরি করেছিলেন হরনাথ বসু, এই বাড়ির আশেপাশে তার জ্ঞাতি গোষ্ঠীরা ছিলেন। এই হরনাথ বসুর কনিষ্ঠ সন্তান ছিলেন জানকীনাথ বসু। জানকীনাথ এখানে থাকতেন, তিনি গড়িয়াতে পড়াশোনা করতেন, কিন্তু পরবর্তীকালে তিনি কিভাবে কটক গিয়ে পৌঁছলেন সেই ইতিহাসটাই আপনাদের জানাবো। তো জানকীনাথ ওই কোদালিয়া থেকে হেঁটে হেঁটে গড়িয়া যেতেন স্কুলে, আবার হেঁটে হেঁটে ফিরতেন। চিন্তা করো, কোদালিয়া থেকে গড়িয়া হেঁটে যাচ্ছেন, আবার হেঁটে ফিরছেন স্কুল করে, এবং সন্ধ্যে হয়ে যাবার পরে উনি বাক্স বইপত্র গুছিয়ে স্ট্রিট লাইটের তলায় বসে পড়াশোনা করতেন। এই করে করে উনি এন্ট্রান্স পাস করেছেন, আইএ পাস করলেন। তারপরে হরিনামী স্কুলে কয়েকদিন শিক্ষকতা করলেন, করে তারপরে গ্র্যাজুয়েশন করে ল করে ওকে একজন অ্যাডভাইস দিল যে তুমি ক্যালকাটা বারে প্র্যাকটিস করো না, অনেক ভিড়, সাহেব সুমদের ভিড়, তুমি কটকে চলে যাও। কটকে তখন উনি গিয়ে প্র্যাকটিস আরম্ভ করলেন। ওইখানে আটখোলা দত্তবাড়ির একজনের নজরে পড়লেন। উনি তখন সম্বন্ধটা আনলেন ওই প্রভাবতীর বাবার কাছে। মানে ছেলেটি এখন খুব একটা রোজগার নেই, কিন্তু ভবিষ্যতে তোমাদের সবাইকার মুখ উজ্জ্বল করবে। উদীয়মান ব্যারিস্টার একজন, উকিল একজন, উদীয়মান উকিল। এবং উনি কটকে একটা বাড়ি করলেন, পুরীতে একটা বাড়ি করলেন, পরে মানে ওকালতি করার পেশায় গ্রামীণ ক্রীড়া হয়েছিলেন। তারপরে আলটিমেটলি কলকাতা বাড়ি করলেন। একটি বাচ্চাও জানে যে এই জানকীনাথ যখন কর্মসূত্রে তিনি কটকে থাকেন, ঠিক সেই সময় সুভাষচন্দ্রের জন্ম হয়। আর দেখুন, গত 23শে জানুয়ারি অর্থাৎ 2023 সালে বাংলার একটি প্রথম শ্রেণীর দৈনিকে ছাপা হয়েছে যে নেতাজি নাকি কোদালিয়াতেই জন্মগ্রহণ করেছিলেন। আরে বাংলার মিডিয়া, এই যখন নেতাজিকে নিয়ে তাদের মনোভাব, বোঝাই যাচ্ছে যেন তেন প্রকারণও একটি আর্টিকেল লিখে দিলেই হলো। এই হলো নেতাজি নিয়ে বর্তমান মিডিয়ার ভূমিকা। করোনার ঠিক পর আমি গিয়েছিলাম নেতাজির এই বাড়ি পরিদর্শন করতে। এই ভিডিওটি হয়তো আপনারা আগে কেউ দেখে থাকতে পারেন, কিন্তু যারা দেখেননি তাদের জন্য এই ভিডিওটি আমি আবারও পোস্ট করছি। প্রথমে আমাকে ঢুকতে দেওয়া হয়নি, কিন্তু আমি কথা বলে বাড়ির ভেতরে ঢুকি। আমার কি অভিজ্ঞতা হয়েছিল এই ঐতিহাসিক স্থান ঘুরে সেখানে পর্যবেক্ষণ করার পর। এটা একটা অদ্ভুত ট্রাভেল এক্সপিরিয়েন্স, যারা না গিয়েছেন তারা বুঝতে পারবেন না। সুভাষগ্রাম স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্ব এই বাড়িটি আজও রয়েছে, নতুন করে রেনোভেট করা হয়েছে। এবং সুভাষচন্দ্রের সঙ্গে এই বাড়িটির ইতিহাস কিভাবে জড়িত। সুভাষচন্দ্র কি এখানে থাকতেন? না, সুভাষচন্দ্র এই বাড়িতে কখনোই থাকেননি, তবে তিনি পুজোর সময় আসতেন এবং তিনি এখানে কোনোদিনও রাত্রি যাপন করেননি। তবে এই বাড়ির উল্টো দিকে একটা পুকুর ছিল বলে জানা যায়। একটি পুকুর তো রয়েছে, সেই পুকুরটি কিনা আমি জানি না। সেখানে তিনি তার পরিবারের ছোটদের নিয়ে সাঁতার কাটতেন। জানি না ভেতরে ঢুকতে পারবো কিনা, অনুমতি আছে কিনা। এই হলো সেই বাড়ি। গেটে এই মুহূর্তে দেখতে পাচ্ছি তালা লাগানো। তো দেখা যাক আমরা কি করতে পারি, বাড়ির ভেতরে ঢুকতে পারি কিনা। কেয়ারটেকার এখানে আছেন, যদিও অনুমতি আছে কিনা ঢোকার সেটা বুঝতে পারছি না। কি মনে হয় তোর? দেখো না, দেখে দেখো না। এই যে তালা লাগানো, ঠিক আছে। এই হলো বাড়ি। তা তো আমি করতে কিছু খুলতে পারবো না। হ্যাঁ, কেন আমাদের যে ডাক্তার চেয়ারম্যান আছে, ডাক্তার পল্লব দাস, হ্যাঁ, ওইখানে যান, ওখানে যদি বলে আমাকে, তাহলে আমি ইয়ে করবো। ও এটা পিডব্লিউ হাতে আছে, এটা আমি কিছু করতে পারবো না। এক সেকেন্ড একটু দাঁড়ান আপনি, একটু দাঁড়ান।
আসলে ব্যাপারটা হচ্ছে এই মুহূর্তে এটা এখন উদ্বোধন হয়নি, না, যেমনটা দাদা বলছেন। আপনার নামটা? আমার নাম হচ্ছে সন্তোষ ঘোষ। সন্তোষবাবু এখানে অনেকদিন ধরে কেয়ারটেকারের কাজ করেন, তো উনি বলছেন যে এখনও উদ্বোধন যেহেতু হয়নি সেহেতু একটুখানি আমি তাও একটুখানি দেখছি কথা বলে। এটা নেতাজির সেই পুরনো পৈতৃক বাড়ি। হ্যাঁ পল্লববাবু, কুণাল বলছিলাম। বলছি যে ওই একটুখানি আপনার এলাকায় এসছিলাম ওই নেতাজির পৈতৃক বাড়ির ওখানে, তো এখনও তো আপনারা উদ্বোধন করেননি, তো আমি এসছিলাম, কেয়ারটেকার বলছে যে আপনার পারমিশন ছাড়া প্রবেশ করতে দেবে না। আমি আসলে ভেতরে একটু ঢুকবো না, বাইরে থেকে একটু ছবি করে চলে যাব, একটু যদি আপনি হ্যাঁ দিন নিন। হ্যালো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, জানান না। হ্যাঁ, ইনি আমাদের সঙ্গে এই মুহূর্তে রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান যিনি কথা বললেন। অসংখ্য ধন্যবাদ পল্লববাবুকে, উনি অনুমতি দিলেন। এবং আমি আর মানুষ আজকে অনেক দিন ধরে আমরা প্ল্যান করেছিলাম যে আসবো। তো নেতাজির এই বাড়িটার রিসেন্টলি সংস্কারের কাজ চলছে। এটা নেতাজির পৈতৃক বাড়ি, আর উনি এই মুহূর্তে গেলেন, চাবি এনে আমাদের দরজা খুলে দেবেন। মানুষ, হ্যাঁ বলো। ফাইনালি তাহলে ঢোকা যাচ্ছে। আমাদের ভাবলাম হবে না হয়তো। তো যারা দেখছো তারা ডেফিনেটলি খুব এক্সাইটেড। এই বাড়িটি নেতাজির দাদু বানিয়েছিলেন। কলকাতা থেকে যদি ধরি খুব বেশি হলে 20-25 কিলোমিটার ডিস্টেন্স হবে, বা একটু বেশি হতে পারে, আমি এক্স্যাক্টলি জানি না, ওরম বেশি ওরমই হবে। যাই হোক, 20 কিলোমিটার মতন হবে। হ্যাঁ হ্যাঁ, আশেপাশে 18-20 কিলোমিটার। রাজপুর সোনারপুর পুরসভার পক্ষ থেকে হাওড়া থেকে। বাড়িটাকে, হাওড়া থেকে, তাই তো কলকাতা থেকে এই বাড়িটা রিসেন্টলি সংস্কার করা হয়েছে। তো উনি আসছেন। ধরবো এটা? আপনি তো সেই অনেক দিন ধরে আছেন না? আমি আছি 10 বছরের ঠাকুরদল থেকে। তাই? হ্যাঁ, আমার বাবা ছিল, আচ্ছা। মা ছিল, তার পরিবর্তে আমি আছি। বাহ বাহ বাহ, এটা তো খুব ভালো জিনিস। আপনার সাথে ওনার আসুন একটু, আপনি একটুখানি আচ্ছা, ওইটা আছে, ওইটা হয়তো আপনার নেতাজির ঘর। ওই যে ওইটা, ওই যে কালো জানলা, না ওটা না, এইটা? এইটা। হ্যাঁ, আচ্ছা কালো জানলা। আচ্ছা। ওনার খাট আছে, বিছানা আছে, জল খাওয়ারের কেলি আছে। আচ্ছা ওনার পড়াশোনার বইয়ের টাকটাক আছে। আচ্ছা। হ্যাঁ, তা এটা ওনার দাদু বানিয়েছিলেন? পুরনো আচ্ছা। পুরনো ছিল, সব নতুন করে হয়েছে, ডিজাইনটা একই আছে। হ্যাঁ। হ্যাঁ, ওনার ঘরটা কি একটু দেখতে পাবো? না ঘর দেখা যাবে না। দেখা যাবে না? না, আচ্ছা, মানে কোনোভাবেই দেখা সম্ভব না? বাইরে কি জানলা দিয়েও দেখা যাবে না? না, ওই জানলা, ওই জানলা খুলতে পারি, জানলা খোলা আছে। ওই তো দাদা দেখি, যখন আপনি সুযোগ দিলেনই, রোজ রোজ তো আসি না এদিকে। জানলা খুলে, এখন তো আর ঘরে কিছু নেই। ওই জিনিসপত্রগুলো যেগুলো ছিল সেগুলো কোথায় গেল? জিনিসপত্র আর কিছুই নেই। সেই পুরনো খাট ঠাটগুলো যেগুলো ছিল, আটগুলো ছই করে পারে। ওগুলো ওপরের ঘরে। ও এখন ওই বাড়ি- মাঝখানের দেওয়ালটা ঠিক করে দিয়েছে, ওই মাঝখানে ওই উপরে এটা পুরো ভেঙে ভেঙে যাচ্ছিল। হ্যাঁ, সব আচ্ছা। নতুন করে হয়েছে, পুরনো করে কিছু নেই আর। আর এই ঘরটাতে নেতাজি থাকতেন? হ্যাঁ, না এটা তো ভাঙার ঘর এটা। নেতাজি তাহলে কোন ঘরটা? এইটা না না, ওই যে কালো জানলাটা ওপরের? উপরে। ও মানে আপনি দেখালেন এই জানলাটায়? না 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 না, এইটা? এইটা। এই যে এই ঘরটা? হ্যাঁ, এই ঘরটা। আচ্ছা, এই ঘরটাতে দুবার মনে হয় এসেছিলেন না? হ্যাঁ হ্যাঁ, ওনার একটু মা আছে। আপনার বাবা কোন সময় থেকে কাজ করছেন এখানে? বাবা আছে বহুদিন থেকে। মানে ওনার দাদুর সময়? হ্যাঁ, ওই মানে সুভাষ বোসকে দেখেছে। আমার আচ্ছা। তো জন্মই তো সুভাষ বোস। হ্যাঁ, সে তো স্বাভাবিক। হ্যাঁ, দেখেছি। আমার তো অঙ্ক তার দেখবো। আচ্ছা, আর আচ্ছা। এটা হচ্ছে আমার রিপেয়ার হবে, এটা হচ্ছে ধানের গলা। এটা কি অনেক পুরো, অনেক দিন হ্যাঁ, ধরে আছে? অনেক দিনে আজকে জমি জায়গা ছিল। আচ্ছা। এটা রিপেয়ার হবে এটা। আর ওইটা হচ্ছে তুলসী মঞ্চ। আচ্ছা, ওইটা অনেক দিনের ওইটা। এইটা? আচ্ছা, মানে এটা তখনকার সময় বানানো না? হ্যাঁ, তখন করে। ও আচ্ছা, বাহ। আমি আসলে না খুব এগুলো দেখলে আসলে এই মানুষটার সম্পর্কে যত বলি না তত আমরা মানে ইমোশনাল হয়ে পড়ি, আবেগপ্রবণ হয়ে পড়ি। এই মানুষটা আমাদের জন্য এত কিছু করেছেন, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা তো কিছু করতে এইসব পারি না। টালি ফালি সব পুরনো, সব নতুন, একদম পুরনো বলার কিছু নেই আর। ও এগুলো সব? সব কিন্তু নতুন। এই যে দেওয়ালগুলো এগুলো তো সেই পুরনোই। না, এইগুলো বানিয়েছে? দেয়াল ফেলে দিয়েছে। ও আচ্ছা, নতুন করে সব। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব নতুন এগুলো দেয়াল। সব নতুন? হ্যাঁ, সব নতুন। কিন্তু স্ট্রাকচারটা পুরো নতুন? সব 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 আচ্ছা, মানে পুরনো বলে আর কিছুই নেই, মানে এরকমই ছিল। এরকমই ছিল। ও। একই মানে আছে আর কি। মানে আমার সৌভাগ্য হয়েছিল সেটা দেখা। আমি এসেছিলাম 2017 সালে, হ্যাঁ, তখন এটা পুরো ভাঙা অবস্থা, একটা ছিল, হ্যাঁ। ভেঙে চুরে, পেছনের ঘরগুলো ছাদ নেই,
ও এইটা, হ্যাঁ। এইখানে দরজা আছে না? ও ওই এখানে, দরজাটা আছে আমার একরকম সিস্টেম আছে। হ্যাঁ এই দরজাটা এরকম করা আছে দরজাটা। হ্যাঁ হ্যাঁ দেখেছিলাম, রাইট। দরজাটা ফেলে দিলে কিন্তু আপনি উঠতে পারবেন না। আচ্ছা। লোক যদি নিচে থাকে সেই দরজাটা তুলে দিলে তবে আপনি বেরোতে পারবেন, নাহলে বেরোতে পারবেন না। হ্যাঁ কিরকম একটা এরকম সিস্টেম, এরকম একটা করা ছিল। হ্যাঁ, আমার সিস্টেম করা ওটা আছে। এখনো আছে? এখনো আছে। ও ওটা দেখেছিলাম, অদ্ভুত ভাবে এটা কেমন করা ছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর মানে ওই যে একটু ভেতরে অনেক পুতুল টুতুল ছিল, নেতাজি, না, গান্ধীজি। সেটা হচ্ছে লাইব্রেরি। এখানে ওটা বক্স, এখানে এটাও আছে, লাইব্রেরি আছে আপনার, মিউজিয়াম। আচ্ছা। লাইব্রেরিতে আছে। ওখানে কি জিনিসপত্র আছে কিছু? হ্যাঁ, ওখানে নেতাজি সব মূর্তি আছে। এই বাড়ির অদূরেই রয়েছে একটি লাইব্রেরি, যে লাইব্রেরিটির নাম হচ্ছে হরনাথ লাইব্রেরি, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর দাদুর নামে এই লাইব্রেরিটি তৈরি করা হয়েছিল। সম্ভবত জানকীনাথ বসু এই লাইব্রেরিটি তৈরি করেছিলেন। এই লাইব্রেরি কিন্তু এখনো আছে, আর এই লাইব্রেরির ভেতরে হয়েছে একটি মিউজিয়াম। আমি সেখানে ভেতরে গিয়েছিলাম, সেই অভিজ্ঞতাও আপনাদের সঙ্গে শেয়ার করব। যেমনটা উনি বলছিলেন, আমরা এই মুহূর্তে এসেছি কোদালিয়ার হরনাথ বিনাপানি লাইব্রেরি। হরনাথ বোস অ্যাকচুয়ালি নেতাজি সুভাষচন্দ্র বসুর দাদু ছিলেন, তো ওনার নামেই এই লাইব্রেরির নামকরণ হয়েছে। এটা একটা গ্রন্থাগার, আর এই গোটা এরিয়াটাতেই নেতাজির পৈতৃক যে বাড়ি, আর এখানে ওনার একটি আবক্ষ মূর্তি রয়েছে, আপনারা দেখতে পাবেন। এখানে লেখা আছে নেতাজি কৃষ্টি কেন্দ্র কর্তৃক মূর্তিটি স্থাপিত হইল 23 জানুয়ারি 1984 কোদালিয়া। এটা বুঝতেই পাচ্ছেন। হ্যাঁ, বাড়িটা তো আমরা গিয়েছি। আর এটা কি? এই এটা লজ ছিল মানে ব্যবহার হতো এখন আর কিছু নেই। আচ্ছা, এখানে ভেতরে একটুখানি দেখি, এটা পোস্ট অফিস। এইটা কোদালিয়া সাব পোস্ট অফিস, কোদালিয়া উপডাকঘর। এখানে একটুখানি কথা বলি আপনার সাথে। নমস্কার। আচ্ছা, এটাতে কি নেতাজি সেই অর্থে কোনো স্মৃতি এর সাথে জড়িয়ে আছে? ওনার বাড়িতেই এটা হয়েছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে খুব ইন্টারেস্টিংলি উনি বলছেন যে এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর দাদু হরনাথ বসু ওনার বৈঠকখানা ছিল। ও দারুণ একটা, মানে আপনারা যারা দেখছেন বুঝতে পারছেন যে এটা খুব নস্টালজিক একটা ফিলিংস। আপনারা অনেকেই জানেন না যে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি এই কোদালিয়া গ্রামে ছিল, আর এখানে ওনার দাদুর এটা বৈঠকখানা। আপনার নামটা? আমার রামপদ বৈদ্য। আচ্ছা, হরনাথ বসু তো এরিয়া টোটাল হরনাথ বসু। আচ্ছা, ওটা কিন্তু হরনাথ বসু। আচ্ছা, জানকীনাথ বসুর জন্ম এবং তার দাদা এইখানে জন্ম। আচ্ছা আচ্ছা। বাবা এবং জেঠু এইখানে জন্ম, এই বাড়িতে জন্ম, ওপাশে তার বাড়ি। তার দাদা। আপনি কি এখানেই থাকেন? সোনারপুর থেকে আসে। সোনারপুর থেকে আসেন। আচ্ছা, থ্যাংক ইউ আমাদের সাথে কথা বলার জন্য। এটা আমরা একটুখানি লজটা দেখাবো, যেটা এখন আর ব্যবহার করা হয় না। এই হচ্ছে সেই জায়গাটা। এদিকে ঠাকুর দালান রয়েছে না, বললো কোথায়? এই তো এটা কোথায়? না, এটা ঠাকুর দালান না, এটা তো সেই লজটা বললো। এইটাই তো ঠাকুর দালান, এখানেই তো মনে হচ্ছে, এই যে এই জায়গাটাতেই তো মনে হচ্ছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই ঠাকুর দালানটা। তো ঠাকুরের ইয়ে রাখা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে লাইব্রেরি। তো কেউ আছেন নাকি জানি না। কোথায়? নমস্কার দাদা। তো এখানে ওই কেয়ারটেকার বললেন যে এখানে আসতে, এখানে অনেক কিছু ওকে আছে। নিয়ে আসুন। হ্যাঁ? এখানে লোক কোথায়? কে যাবে? না। ওদেরকে লোকজন কোথায়? না না, দরকার নেই। আমরা যেতে পারবো কি? শুধু না। আমরা আমাদের কি করে যাবেন? আপনাদের খুলে দিতে হবে, তাদের ইয়ে করে দিতে হবে। আচ্ছা। আমি এখন একা। আপনি যদি বৃহস্পতিবার আচ্ছা অথবা শনিবার আসতে পারেন তাহলে আপনি ওদের পেতে পারেন। আচ্ছা, বুঝতে পারছি, কিন্তু আমাদের তো রোজ রোজ আসা সম্ভব হয় না, ওই জন্যই। তাহলে ওই কেয়ারটেকারকে ধরে নিয়ে আসতে হবে। ও জানে ও কিভাবে নিয়ে যাবে। একটু দেখাতে পারবেন না? আমি একা, নিচে থাকবে আমি আমার লোক পাহারা দেওয়ার লোক কোথায়? আমি নয় একে রেখে দিলাম। সরকারি লাইব্রেরি। বুঝতে পেরেছি আপনার কথাটা। আমি আমার আপনার সরকারি লাইব্রেরি আমি তো এইভাবে না না, বুঝতে পেরেছি। ওপেন এয়ারে রেখে দিয়ে চলে যেতে পারি না, আমি আপনাকে ফোর্সও করতে পারি না। উনি আমাদের সাথে ডেফিনেটলি কোঅপারেট করছেন, কিন্তু ওনার যেটা বক্তব্য, যেটা সরকারি লাইব্রেরি উনি একা রেখে, কিন্তু আমি চেষ্টা করছিলাম আপনাদের দেখানোর যে ওপরে যে সংগ্রহশালাটা রয়েছে যেমনই থাক, নেতাজির স্মৃতি বিজড়িত, সেটা দেখানোর চেষ্টা করছিলাম। উনি কেউই নেই না।
মানে একজন যদি থাকে তাহলে উনি আমাদের নিয়ে উপরে যেতে পারেন এমনটা বলছেন, কারণ এটা ঠিক কথা যে ওনার এখানে লাইব্রেরিতে ওনার কাজ রয়েছে, উনি সরকারি একটা দপ্তরের লাইব্রেরি, একা ফেলে যেতে পারেন না। দাঁড়া তুই তাহলে, ঠিক আছে তুই দাঁড়াতে, হ্যাঁ আয় 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 যখন বলছি, হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ দাদা, অনেক উপকার, মানে আপনারা যারা দেখছেন থ্যাংক ইউ। আপনার নামটা একটু বলবেন? আমার নাম দীপঙ্কর দত্ত। দীপঙ্কর বাবুকে অনেক ধন্যবাদ যেভাবে কোঅপারেট করলেন। ডেফিনেটলি আপনারা এমন একটা জায়গায় এই মুহূর্তে আসছেন, এটা একটা অনেক পুরনো জায়গা। এই লাইব্রেরিটা অ্যাকচুয়ালি কে বানিয়েছিলেন? এইটা ওই বাইরে লেখা আছে, এটা হচ্ছে নেতাজির বাবা হ্যাঁ জানকীনাথ বোস। আচ্ছা আপনার নেতাজি যে ঠাকুরদা আছে হরনাথ বোস, হ্যাঁ তার স্মৃতি রক্ষাতে এটা তৈরি করেছে, করে এলাকার মানুষের হাতে তুলে দিয়েছে। তারপরে এরা চেষ্টা চরিত্র করে সরকারিভাবে যাতে ইয়ে করা যায়। আচ্ছা 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 আচ্ছা, এগুলোকে ছোট করে করা হয়েছে। আগে মাটির ছিল, এগুলো তো মাটিরই সব? না না ফাইবারের। ও এগুলো ফাইবার দিয়ে করা হয়েছে। আচ্ছা, ইঙ্গো মার্কিন বাহিনীর কাছে জাপানের আত্মসমর্পণের পর সাইগান বিমানবন্দরে অবতরণ করেছে। আচ্ছা এদিক দিয়ে, এই 1 2 3 4। আচ্ছা 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 থ্যাংক ইউ। আচ্ছা এবার যখন নামবেন, হ্যাঁ এই সুইচ যে কটা আছে সব কটা অফ করে দেবেন, সব করা বন্ধ করে দেবো। আর ওই থামের পরে আছে ওটা অফ করে দেবেন। আচ্ছা থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। এখান থেকে যদি দেখি আমরা কটকে ছাত্রাবাসায় ক্ষুদিরামের ফাঁসির দিন স্মরণে অনশন পালন করছেন। এটা হচ্ছে 1939 খ্রিস্টাব্দে আগস্টে রবীন্দ্রনাথকে দিয়ে মহাজ্যোতি সদনের শিলান্যাস করেন। এখনও আপনারা সেই শিলান্যাস ফলকটি আপনারা ওখানে গেলে দেখতে পাবেন, এই সেই মূর্তি। 1941 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে এলগিন রোডের বাড়ি থেকে ছদ্মাবেশে মহানিষ্ক্রমণ, মোহাম্মদ জিয়াউদ্দিন নেতাজির সেই বেশ। এবার হচ্ছে 14 নম্বর। 1943-এ 4 জুলাই রাসবিহারী বসুর হাত থেকে আজদিন ফৌজের দায়িত্ব গ্রহণ করছেন নেতাজি। এখানে তো অনেকেই চেনা যাচ্ছে। এটা 1944 খ্রিস্টাব্দে 18 এপ্রিল ভারতের মাটিতে মণিপুরের মৈরাং গ্রামে স্বাধীনতার পতাকা উত্তোলন করেন। যদিও নেতাজি মৈরাঙে ছিলেন না আমি যতদূর জানি, কারণ শওকত আলী মালিক তিনি করেছিলেন সেইখানে। কিছু ছবি জানকীনাথ বসুর, নেতাজির সেই বেঙ্গল ভলেন্টিয়ার্সে থাকাকালীন জানকীনাথ বসু, নেতাজির মায়ের ছবি। আচ্ছা এই ঘরটা থেকে আমরা এবার বেরিয়ে যেতে পারি। হ্যাঁ শুধু নাম্বারিং করা, কিন্তু মানে ডিটেলস তো লেখা নেই কিছু। হয়ে গেল মোটামুটি আমাদের দেখা। থ্যাংক ইউ দাদা ওয়ান্স এগেন। মোটামুটি সব বন্ধ করে দিয়েছি, আপনার কোনো চিন্তা নেই। তো থ্যাংক ইউ সো মাচ, আমরা এলাম, ভালো লাগলো সত্যি, আপনি আমাদের এত হেল্প করলেন। আর বারান্দায় দেখবেন ওই ফলকটা আছে। আচ্ছা বাইরের ফলকটা আছে, একটু ফলকটা দেখে নিই। হ্যাঁ ওটার মধ্যে লেখা আছে কবে থেকে কবে তৈরি। হ্যাঁ আচ্ছা এটা ওনার উনি লাইফ মেম্বার ছিলেন। তাই? বাবা, শরীর চৌধুরীর বাড়িতে এখানে প্রয়াত রাজ কাপুর চিত্রাভিনেতা। হ্যাঁ এটা হচ্ছে যারা লাইফ মেম্বার, তৈরি করার জন্য টাকা দিয়েছিল, আজীবন এই সদস্য। দুজন। ইনি হচ্ছেন অমিয়নাথ ঘোষ। আচ্ছা, স্বর্গীয় হরনাথ বসু মহাশয়ের স্মৃতিরক্ষার্থ তৎপর পুত্র শ্রীযুক্ত তৎপুত্র আছে তৎপুত্র রায় শ্রীযুক্ত জানকীনাথ বসু বাহাদুর কর্তৃক কোদালিয়া হরনাথ বীণাবাণী লাইব্রেরি গৃহটি প্রতিষ্ঠিত হইল শারদীয়া সপ্তমী 2রা কার্তিক সন 1327। ডক্টর পল্লব দাস, রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যানের সঙ্গে একটু আগে মানে পল্লববাবুকেই ফোন করেছিলাম, উনি ভেতরে যাওয়ার পারমিশন দিয়েছিলেন। পল্লব এইখানে তো বহুদিন ধরেই আছেন, মানে এখানকার এই ইতিহাসগুলোকে আপনারা সত্যি কি এখন সমৃদ্ধ করে রাখছেন? হ্যাঁ আছি, মানে বহুদিন, মানে আমার জন্ম জন্ম শুধু না, আমাদের 5 পুরুষ এখানকার। আচ্ছা, আমরা এখানকার আদি লোক। এই আচ্ছা। এই পাড়া, আচ্ছা, এটার নাম হচ্ছে বোসপাড়া, কোদালিয়া বোসপাড়া। বসু পরিবারের সেই হ্যাঁ সদস্য, মানে সেই বংশক্রমে তারাই রয়েছেন এখানে। প্রথম এখানে মানে হোসেন সাহেব যিনি সেনাপতি ছিলেন, গোপীনাথ বসু, আচ্ছা, ওনাকে পুরন্দর খাঁ উপাধি দেওয়া হয়েছিল, উপাধিতে ভূষিত করা হয়েছিল। আচ্ছা, তা সেখান থেকে তারপরে তারা পরবর্তীকালে তাদের যারা বংশধর তারা এখানে এসে এই আপনার এই জায়গায় কোদালিয়া মালঞ্চ এই অঞ্চলে মূলত তারা এখানে জায়গা জমি কেনেন এবং বসবাস শুরু করেন। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে তাদের আদি বাড়ি, এই কোদালিয়ার বিষয়। আচ্ছা, এটা হরনাথ বসু
হরনাথ লজ যেটা লেখা আছে, ওনার দাদু। হ্যাঁ, নেতাজির ঠাকুরদা। আচ্ছা, নেতাজি এখানে কতবার এসেছেন, মানে আপনাদের কাছে সেরকম কোনো ইতিহাস জানা আছে? হ্যাঁ, কতবার এসেছেন তা? দেখুন, জানকীনাথ বসু মানে নেতাজির বাবা, তিনি এখানেই থাকতেন, এই বাড়িতেই থাকতেন। মানে দুর্গাপুজোটা এখানেই হতো? এখনো হয়। আচ্ছা, এখনো হয়? স্টিল নাও হয়। এটা কারা করেন, মানে বসু পরিবারের লোকজন, ওনারা এখান থেকে এসে করেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই যে ঠাকুরদালান, ওই ভেতরে যেটা দেখলাম দুর্গাদালান। এবং সুভাষ বসু, হ্যাঁ, যতদিন উনি যদি দেশের বাইরে বা জেলে না থাকতেন, প্রত্যেক বছরই পুজোর সময় এখানে আসতেন। আচ্ছা। এবং বিশেষ করে অষ্টমীর দিন তিনি সারাক্ষণ এই মানে দুর্গাপুজোর মানে প্রতিমার সামনে বসে থাকতেন, ঠাকুর মশাইয়ের পাশে। মানে স্ট্রাকচারটা ভেঙে নতুন করে করা হয়েছে জিনিস? পুরো স্ট্রাকচারটা ভেঙে, এবং এটা তারপরে পিডব্লিউডিকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে হেরিটেজ বিল্ডিংয়ের আদলে যে আমলে বাড়িটা ছিল সেইভাবেই এটাকে তৈরি করতে। এই বর্ধিষ্ণু গ্রামের বাসিন্দারা কি তখন জানতেন যে এই দেশ একদিন পরাধীন হবে ব্রিটিশদের দ্বারা, এবং সেই দেশকে মুক্ত করার জন্য তাদেরই পরিবারের কেউ সুভাষচন্দ্র তিনি এগিয়ে আসবেন? তাহলে আজকের এই ভিডিওটার মধ্যে দিয়ে বুঝতে পারছেন যে নেতাজির যে পরাক্রম, যে বিপ্লবী মানসিকতা, যে যোদ্ধা মানসিকতা, এই মানসিকতার সঙ্গে লুকিয়ে ছিল তার পরিবারের ১৫০০ বছরের পুরনো ইতিহাস, প্রায় ১২০০ বছরের ইতিহাস। আজকে এই ভিডিওটা আপনাদের সামনে এই কারণেই তুলে দিলাম, এটা বোঝানোর জন্য যে মানুষ তার রক্তে, তার পরম্পরায় অনেক কিছুই বয়ে নিয়ে আসে। আজকে সুভাষচন্দ্র আমাদের কাছে একটা অধ্যয়নের বিষয়। আমার অধ্যয়নের জায়গা থেকে মনে হয় যে এই তথ্যগুলো আপনাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। এই ভিডিওটি আপনারা সেভ করে রাখতে পারেন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে, এবং ভিডিওটি লাইক করতে পারেন। কমেন্টে আপনারা জানাবেন যে ভিডিওটি ঠিক কেমন লাগলো, তথ্য নির্ভর, এবং তার সাথে সাথে আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা আমি তুলে দিয়েছি সমস্তটাই কিন্তু কমেন্টে মেনশন করবেন। আর প্লিজ যেতে যেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে যাবেন না। এমনই অনেক কাজ আপনাদের সামনে যেমন নিয়ে আসবো, তেমনই এই বিষয়টি নেতাজির যে আদি পরিচয়, তার একটা দ্বিতীয় খণ্ড আরো বিস্তারিতভাবে তুলে আনবো, এটা আমি আশা রাখতে পারি। আপনারা সবসময় আমাকে সহযোগিতা করেছেন, আমার পাশে থেকেছেন, এবং বাংলায় আমি মনে করি এই ধরনের কাজ খুব কম হচ্ছে। শুধুমাত্র ইন্টারনেট থেকে টুকে আমি ইনফরমেশন দিই না, অনেক খুঁজে, অনেক বেছে, অনেক কথা বলে সবকিছু আপনার সামনে তুলে ধরার চেষ্টা করি, এবং এটাই হচ্ছে আয়াম বোসের বিশেষত্ব। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো আবারও বলবো, জানাবেন। প্লিজ যেতে যেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে যাবেন না। দেখা হবে আবারও একটি নতুন ভিডিওতে। এখানেই শেষ করছি। জয় হিন্দ।